তো আচ্ছা, তো আহ, আজকে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের বাকি পার্ট গুলো মোটামুটি শেষ করে ফেলবো। তো আমি যদি একটু রিভিউ করি যে কোন একটা পাইপের মধ্যে যখন কোনো ফ্লুইড ফ্লো হয় তখন সেখানে আহ, অনেক রকমের হেড লস হয়। হেড লস মানে হচ্ছে এনার্জি লস হয়, ঠিক আছে? তো এনার্জি লস গুলাকে প্রধানত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে মেজর হেড লস আর একটা হচ্ছে মাইনর লস। তো মেজর লস বেসিক্যালি একটাই কারণে হয়, সেটা হচ্ছে ফ্রিকশনাল লসের কারণে। ফ্রিকশনের কারণে যেই এনার্জি লসটা হয় সেটাকে বলা হয় মেজর লস। তো সেটা রিলেটেড আমরা কিছু ইকুয়েশন লাইক ডার্সি ওয়েসব্যাক ইকুয়েশন, তারপরে হচ্ছে সিজিস ফর্মুলা, এগুলো দেখেছিলাম, এই রিলেটেড কিছু অঙ্ক করছিলাম। তো আজকে আমরা করবো যেটা, সেটা হচ্ছে মাইনর লস, এগুলো পড়বো। তো মাইনর লস বেসিক্যালি 7টা ধরনের আছে, 7 ধরনের কারণে মাইনর লস হয়। আহ, প্রথমত হচ্ছে লস অফ এনার্জি ডিউ টু সাডেন এনলার্জমেন্ট, সাডেন কন্ট্রাকশন, লস অফ ইট এট দ্য এন্ট্রেন্স অফ এ পাইপ, লস অফ ইট এট দ্য এক্সিট অফ এ পাইপ, তারপরে ডিউ টু অবস্ট্রাকশন ইন এ পাইপ, ডিউ টু বেন্ড ইন এ পাইপ, আর হেড ইন ভেরিয়াস পাইপ ফিটিংস। লস অফ হেড ইন ভেরিয়াস পাইপ ফিটিংস আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই ছোট ছোট করে দেখাবো, তো এক এক করে দেখাই। যে লস অফ হেড ডিউ টু সাডেন ইনলার্জমেন্ট। সাডেন ইনলার্জমেন্ট কথাটার মিনিংটা কি? সাডেন ইনলার্জমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে পাইপটা যদি সাডেনলি বড় হয়ে যায়, ইনলার্জ মানে বড় হওয়া, তো সাডেনলি যদি পাইপটা কোনো কারণে বড় হয়ে যায়, তাহলে সেখানে যেই ধরনের হেড লসটা হয় সেটাকে বলা হয় হচ্ছে মাইনর লস, ঠিক আছে? সেই কারণে একটা মাইনর লস হতে পারে সেখানে। তো এরকম একটা আছে যে পাইপটা আগে ডায়ামিটার ছিল হচ্ছে D1, ডি দেওয়া নাই, আমি যদি ধরি এটা হচ্ছে ডায়ামিটার দেওয়া ছিল D1, এরপরে পাইপটা বড় হয়ে গিয়ে ডায়ামিটার হয়ে গেছে হচ্ছে D2। তো এখানে অ্যাকচুয়ালি ডায়ামিটারটা যে সাডেনলি বড় হয়েছে সেটা এভাবে বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি ছবিটা এরকম হওয়ার কথা ছিল। এখানে কিছু এক্সট্রা জিনিস বোঝানোর জন্য ছবিটা এইভাবে এঁকেছে। তো যাই হোক, এই যে সাডেনলি পাইপটা D1 ডায়ামিটারের ছিল ধরলাম, এবং পাইপের ডায়ামিটারটা সাডেনলি, দেখেন এখানে সাডেনলি ইনক্রিজ করে গেছে, ইনক্রিজ করে এটা হচ্ছে D2 হয়ে গেছে, ঠিক আছে? তো এইরকম সিচুয়েশন যখন হয় তখন আমাদের এক ধরনের মাইনর লস হয়, সেটাকে বলা হয় লস অফ এড ডিউ টু সাডেন এনলার্জমেন্ট। তো লস অফ এড ডিউ টু সাডেন এনলার্জমেন্টের প্রমাণ আছে, আমরা প্রমাণ পড়বো না, আমরা লাস্টে কি পরিমাণ হেড লস হয় সেটা আমরা ইকুয়েশনটা দেখবো, সেটা হচ্ছে এটা, এইচ ইকুয়াল টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার ডিভাইড বাই 2G। এখানে V1 আর V2 কি আমি একটু বলে দিই। V1 হচ্ছে পাইপটা যখন ছোট ছিল তখন সেই ছোট পাইপের ভেলোসিটি, আর V2 হচ্ছে পাইপটা যখন সাডেনলি বড় হয়ে গেছে তখন যে ভেলোসিটিটা, সেটাকে বলা হচ্ছে V2। পাইপটা যখন ছোট ছিল সেখানের এরিয়াকে যদি ধরি আমরা A1, পাইপটা যখন বড় হয়েছে তার এরিয়াকে যদি ধরি হচ্ছে A2, তাহলে আমরা বলতে পারি যে A2 ইজ গ্রেটার দেন A1, তাই না? A2 ইজ গ্রেটার দেন A1, এটা আমরা বলতে পারি এখান থেকে। কারণ কি, ছোট পাইপ বড় পাইপ স্বাভাবিকভাবে A2 বড়। আচ্ছা, কেউ কেউ বলতে পারবেন A2 থেকে যদি A1 বড় হয়, V1 আর V2 এর মধ্যে কোনটা বড় হবে? যদি ডিসচার্জ আমি কনস্ট্যান্ট ধরি, D1 তো বড় হবে। V1 বড় হবে। কেউ কি এক্সপ্লেনেশন দিতে পারবেন কেন বড় হবে V1টা? স্যার, ছোট স্থান থেকে ফ্লুইড ফ্লো হলে স্যার তার গতিবেগটা বেশি থাকে। মানে ছোট স্থান থেকে এরিয়া কম ফ্লুইড ফ্লো থাকে। হল। স্যার আমাদের আচ্ছা, D1 এবং D2 তে একই সময়ে সেম আমাদের ডিসচার্জ হচ্ছে। তো সেম ডিসচার্জের জন্য যদি আমাদের জায়গাটা একটু সরু হয় সেখানে ভেলোসিটিটা বেশি থাকবে, আর D2 তে এখানে যেহেতু জায়গাটা একটু বেশি প্রসারিত সেই জায়গায় ভেলোসিটিটা কম থাকবে। দ্যাটস ওয়াই B1 ইজ আর গ্রেটার যার দ্যান D2। ব্যাস কম, যার ব্যাস কম স্যার তার বেগ বেশি স্যার। আচ্ছা, ঠিক আছে, লজিক্যালি ঠিক বলছেন। আরেকভাবে কথাটা বলা যায়, ঠিক আছে? যেটা যেটা আমি এক্সপেক্ট করতেছিলাম যেভাবে অ্যান্সারটা, সেটা আমি বলি। অ্যাকচুয়ালি এটা আসে হচ্ছে আহ, মানে বার্নলের ইকুয়েশন থেকে, সরি বার্নলের ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন থেকে। আমি একটা, হ্যাঁ, যে ব্যাস কম না, যার এরিয়া কম, টু বি অনেস্ট, মানে টু বি স্পেসিফিক, যার এরিয়া কম তার ভেলোসিটি বেশি। এই জিনিসটা কোথা থেকে আসে? এই জিনিসটা আসে হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনটার নাম হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, আমি হয়তো আপনাদের ইকুয়েশনটা পড়াইছিলাম। আচ্ছা,
আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আহ, তাহলে এই কোয়েশ্চেনে যদি কিউ কনস্ট্যান্ট হয় তাহলে অবশ্যই এ ওয়ান যদি এ টু যদি বড় হয় তাহলে এ টু ইজ গ্রেটার দেন এ ওয়ান হলে অবশ্যই ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু হবে এই কোয়েশ্চেনের ই অনুসারে। তো সেটাই হয়েছে। তো যাই হোক, এখানে এটা যেন কারণ বললাম, এটা হচ্ছে বেসিক্যালি টু এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তো তাহলে এরকম যদি সাডেন এনলার্জমেন্ট হয় তাহলে সেখানে হেড লস বের করার জন্য লস অফ এনার্জি ডিউ টু সাডেন এনলার্জমেন্ট, যেটাকে এইচ ই দিয়ে প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু হোল স্কয়ার ডিভাইড বাই টু জি। আচ্ছা, এরপরে আসি লস অফ হেড ডিউ টু সাডেন কন্ট্রাকশন, মানে সাডেনলি যদি পাইপটা ছোট হয়ে যায়। তো এখানে ছবিটা হচ্ছে বেসিক্যালি এরকম যে আহ, উল্টা আর কি। বললাম আগে এরিয়া ছিল এ ওয়ান, এখন এরিয়া হয়ে গেছে এ টু। আগের ভেলোসিটি ছিল ভি ওয়ান, বা পরে ভেলোসিটি হয়ে গেছে ভি টু। তো এই যে যখন এরকম একটা সিচুয়েশন হবে তখন যেই হেড লসটা হবে, সাডেনলি পাইপটা এরিয়া বড় থেকে ছোট হয়ে গেছে, এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে। তো সাডেনলি পাইপটা ছোট হয়ে গেছে, তখন যে হেড লসটা, সেই হেড লসের ইকুয়েশনটা হচ্ছে এটা। কোথায় গেল? আচ্ছা, এই কোয়েশনটা অনেকগুলো পার্ট আছে, একটা হচ্ছে এটা বলা যায়। প্রথমত এটা, এখানে সি সি যে জিনিসটা কই গেল, এই যে সি 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 যে জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। অফ কন্ডাকশন। কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, ঠিক আছে। এই কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশনের মান ধরেন যখন অঙ্ক করতেছি আমরা, তখন যদি কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশনের মান কোশ্চেনে দিয়ে দেওয়া থাকে, তাহলে আমাদের হচ্ছে এই এই সূত্রে আমরা সি সি ইউজ করে, এই সূত্র ইউজ করে অঙ্কগুলো করব। আচ্ছা, আর যদি মান দেওয়া না থাকে, ঠিক আছে, তাহলে কি করব? তাহলে হচ্ছে অনেক সময় সিসি এর মান মানে কোশ্চেনে দেওয়া থাকে না, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এই যে, ঠিক আছে, ঠিক আছে। তো যখন যে সূত্র দেওয়া থাকে সেই সূত্র ইউজ করে আমরা অঙ্ক করব। তো এখানে ভি টু কি? ভি টু, এই যে কোশ্চেনের ছবি দেখে বুঝতেছেন, ভি টু হচ্ছে পাইপটা যখন ছোট হয়ে গেছে হওয়ার পরের ভেলোসিটিটা। দেখেন, লস অফ হেড ডিউ টু সাডেন এনলার্জমেন্টে কিন্তু দুইটা ভেলোসিটি ছিল, কিন্তু লস অফ হেড ডিউ টু সাডেন কন্ট্রাকশনে একটাই ভেলোসিটি, ঠিক আছে, ভি টু স্কোয়ার ডিভাইড বাই টু জি। তো এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে, যখন যেই ইকুয়ের জন্য সত্যের জন্য যেটা লাগে। তো এই রিলেটেড একটা অঙ্ক করার চেষ্টা করি, একটু ছোট ছোট দেখে। আহ, আচ্ছা, বলা আছে find the loss of head find the loss of head when a pipe of diameter 200 millimeter is suddenly enlarged, এই জায়গাটা একটু মার্ক করে রাখি, suddenly enlarged to a diameter of এত মিলিমিটার। তার মানে ডি ওয়ান দেওয়া আছে হচ্ছে 200 মিলিমিটার, আর সাডেনলি এনলার্জ হওয়ার পরের ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে 400 মিলিমিটার। বলা আছে দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য পাইপ ইজ এত লিটার পার সেকেন্ড। তার রেট অফ ফ্লো কে কিউ দিয়ে প্রকাশ করা হয়, এটা দেওয়া আছে 250 লিটার পার সেকেন্ড। এটা দিয়ে বলা আছে লস অফ হেড বের করতে, লস অফ হেড ডিউ টু সাডেন এনলার্জমেন্ট কত বের করতে। তো লস অফ হেড ডিউ টু সাডেন এনলার্জমেন্টের সূত্র আমরা জানি, ভি ওয়ান মাইনাস ভি টু হোল স্কোয়ার ডিভাইড বাই টু জি। তাহলে আমাদের ভি ওয়ান লাগবে, ভি টু লাগবে। তো ভি ওয়ান ভি টু বের করার সূত্র কি? আমরা ভি ওয়ান ভি টুর জন্য আমাদের এ ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার থেকে এই ডায়ামিটার থেকে আমরা এ ওয়ান পাবো, এই যে এ ওয়ান পাইছি। ডায়ামিটার দেওয়া আছে, ডি ওয়ান দেওয়া আছে, এ ওয়ান পাইছি, ডি টু দেওয়া আছে, এ টু পাইছি। কিউ এর ইকুয়াল টু আমরা জানি এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এ টু ভি টু। তাহলে কিউ কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমরা যদি বলি কিউ ইকুয়াল টু এ ওয়ান ভি ওয়ান, তাহলে কিউ দেওয়া আছে কোশ্চেনে এ ওয়ান, আমরা বের করতে পারছি ভি ওয়ান পাওয়া যাবে। সেম কিউ ইকুয়াল টু এ টু ভি টু, কিউ দেওয়া আছে কোশ্চেনে, এ টু আমরা মাত্র বের করতে পারছি ডায়ামিটার যেহেতু দেওয়া আছে। তো এখান থেকে আমরা ভি টু পাবো, ভি ওয়ান ভি টু পেয়ে গেলে সূত্রে বসা দিলেই শেষ, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে, এত সিম্পল অঙ্ক পরীক্ষা আসবে না স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবে একটু কমপ্লেক্স আসবে, বাট এই অঙ্কগুলো করার প্রয়োজন আছে, কারণ কি, বড় বড় পার্টগুলো যাতে সহজে বুঝতে পারেন যে কোনটা সাডেন এনলার্জমেন্ট, কোনটা সাডেন কন্ট্রাকশন, ডট ডট ডট, ঠিক আছে। সো 11.8 থেকে
এই টাইপের ম্যাথগুলো ট্রাই করবেন, সবগুলা প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে বড় বড় অঙ্কগুলো যখন করতে যাব তখন হচ্ছে স্বাভাবিকভাবেই মানে মানে মেজর লস মাইনর লস সহ যখন ম্যাথ করব তখন স্বাভাবিকভাবেই আহ হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার থাকা লাগবে, সূত্রগুলো। আচ্ছা, এরপরে বলা আছে, কোথায় গেল, আচ্ছা, এরপরে বলা আছে লস অফ হেড এট দ্য এন্ট্রেন্স অফ এ পাইপ। এন্ট্রেন্স অফ এ পাইপ, এন্ট্রেন্স মানে হচ্ছে যখন পাইপের মধ্যে ফ্লুইড এন্ট্রি করে, ঢোকে, তখন সেখানে কি যেই হেড লসটা হয় বা যেই লস হয় সেটাকে বলা হয় হচ্ছে, সেখানে একটা এক ধরনের মাইনর লস হয়, সেটার ইকুয়েশনটা হচ্ছে এটা, এইচ আই, ইন আই দিয়ে হচ্ছে ইনলেট বোঝাচ্ছে। তো এইটা ইকুয়াল টু 0.5 ভি স্কয়ার বাই 2g। এখানে ভি কি, ভি হচ্ছে ভেলোসিটি অফ ফ্লুইড ইন পাইপ, পাইপের মধ্যে যে ফ্লুইডটা আছে সেটার ভেলোসিটি। এখানে ভি আর ভি টু নাই, কারণ অবশ্যই এখানে পাইপ ছোট বড় হওয়ার কাহিনী এখানে আসতেছে না, পাইপের মধ্যে ফ্লুইড ঢুকবে। নর্মাল একটা পাইপ, এই পাইপের এটা হচ্ছে মানে ইনলেট, এটা হচ্ছে আউটলেট। তো ইনলেট দিয়ে যখন ফ্লুইড ঢুকতেছে তখন সেখানে যে লসটা সেটা হচ্ছে এটা, আর ভি হচ্ছে ফ্লুইডের, এই পাইপের মধ্যে ফ্লুইডের ভেলোসিটি। আর সেম উপায়ে লস অফ হেড এট দ্য এক্সিট অফ এ পাইপ, এটা তো পাইপের এন্ট্রি, এক নাম্বার সেকশন যদি এন্ট্রি ধরি আই, এটা যদি এক্সিট ধরি, আউটলেট যদি ধরি, আউটলেটে ভেলোসিটি লস অফ হেড কত, ভি স্কয়ার বাই 2g। একটা হচ্ছে 0.5 ভি স্কয়ার বাই 2g, আর একটা হচ্ছে ভি স্কয়ার বাই 2g। আবার ভি হচ্ছে পাইপের মধ্যে ফ্লুইডের ভেলোসিটি। এবার আসে হচ্ছে লস অফ হেড ডিউ টু অবস্ট্রাকশন ইন এ পাইপ। অবস্ট্রাকশন মানে হচ্ছে পাইপের মধ্যে যদি কোনো বস্তু থাকে, যে বস্তুটা আনওয়ান্টেড বস্তু, ঠিক আছে, তাহলে সেখানে যে লসটা হয় সেটা ইকুয়েশনটা হচ্ছে, কোথায় গেল, এই যে এটা, ঠিক আছে, এইটা হচ্ছে লস অফ হেড লস ডিউ টু অবস্ট্রাকশন হচ্ছে এখানটায়। এখানে ভি হচ্ছে পাইপের মধ্যে, ধরেন এটা একটা পাইপ, ঠিক আছে, এই একটা পাইপ, পাইপের মধ্যে যে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, এই দিক দিয়ে ফ্লো হচ্ছে। তো ভি স্কয়ার হচ্ছে এই পাইপের মধ্যে যে ফ্লুইড এর ভেলোসিটি সেটা, এ হচ্ছে পাইপের এরিয়া, এই পাইপের এরিয়া, স্মল এ হচ্ছে, এই যে স্মল এ হচ্ছে যে অবস্ট্রাকশন আছে তার এরিয়া, সিসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, এটা কোশ্চেনে দেওয়া থাকে সাধারণত মানটা। এই তো, তো এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা ওই অবস্ট্রাকশনটার জন্য কি পরিমাণ এনার্জি লস হচ্ছে বা হেড লস হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এবার আসে লস অফ হেড ডিউ টু বেন্ড ইন এ পাইপ। পাইপের মধ্যে যদি কোনো বেন্ড থাকে, মানে পাইপ যদি সাধারণত এরকম করে বেঁকে যায়, সেই বাঁকার উপরেও, সেই বাঁকা এই এরকম বেঁকে গেলেও পাইপের কিছু হেড লস দেখা দেয়। সেই হেড লসটা একটা আহ, একটা সেকেন্ড, তো হচ্ছে পাইপে যখন কোনো বেন্ডিং হয় সেখানে কিছু এনার্জি লস হয়, সেটার জন্য তার ইকুয়েশন হচ্ছে এইটা। এখানে এইচবি হচ্ছে লস অফ হেড, মানে হেড লস, কে হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে এই পাইপের যে বেন্ডিংটা আছে, এই বেন্ডিং এর অ্যাঙ্গেল অফ বেন্ড, রেডিয়াস অফ কার্ভেচার, আর ডায়ামিটার, পাইপের ডায়ামিটার, এই তিনটা জিনিসের উপরে নির্ভর করে। ইউজুয়ালি এই মানগুলো হচ্ছে যদি কোশ্চেন আসে, এই মানগুলো কি এর মান হচ্ছে কোশ্চেনে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যেটাকে কোএফিসিয়েন্ট অফ বেন্ড বলে অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকটা হচ্ছে লস অফ হেড ইন ভেরিয়াস পাইপ ফিটিং, মানে পাইপের মধ্যে মানে পাইপের যদি ধরনের মধ্যে বা কোনো ধরনের পাইপ ফিটিং ইউজ করা হয়, তাহলে সেই পাইপ ফিটিং এর জন্য যেই হেড লস গুলো হয় সেটার ইকুয়েশনটা হচ্ছে এটা। এখানে হেড লস এইচ দিয়ে প্রকাশ করা হলো, যেহেতু এইচ ইকুয়াল টু কে ভি স্কয়ার বাই 2g। ভি মানে হচ্ছে পাইপের মধ্যে ফ্লুইডের ভেলোসিটি, কে হচ্ছে পাইপ ফিটিং এর কোএফিসিয়েন্ট অফ পাইপ ফিটিং। এই মানটাও কোশ্চেন ইউজুয়ালি দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। তো আর দেখেন, এগুলো সবই হেড লস না? সবই লস অফ হেড বা হেড লস, হ্যাঁ এটা লস, পাইপের মধ্যে এনার্জি লস বা হেড লস। হ্যাঁ, হেড লস বেসিক্যালি মানে হচ্ছে এনার্জি লস বোঝায়, ঠিক আছে, সেটা, হ্যাঁ সবই হেড লস, ঠিক আছে, সবই জি হেড স্যার। লস বলতে আসলে যখন হেড লস বলা হয় তখন আসলে মেজর লসকেই বোঝানো হয়। মাইনর লস গুলো বলছি না, মেজর লস হচ্ছে
আমি যদি বলি একটা পাইপের মধ্যে 99% মেজর লস হয়, 1% হচ্ছে মাইনর লস। তো হেড লস বলতে ইউজুয়ালি নর্মাল টার্মিনোলজিতে মেজর লস বোঝায়, আর মাইনর লস গুলাকে বলা হয় মাইনর লস। ঠিক আছে, মাইনর লস গুলাকে মাইনর লসই বলা হয়। ঠিক আছে, এটাকে হেড লস বলা হয় না, তবে এক হিসাবে বলা যায় এটা হেড লস, কারণ এনার্জি লস হেড লস একই কথা। ঠিক আছে, এটা এক ধরনের এনার্জি লস। জি স্যার, বুঝতে পারছি। নর্মাল কনভারসেশনে হেড লস বলতে বোঝায় হচ্ছে কি বলে মেজর লসকে, নর্মাল কনভারসেশনে। ঠিক আছে, একজন ইঞ্জিনিয়ার যখন কথা বলে তখন হেড লস বলতে মেজর লস বোঝায়। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা তো এবার এই রিলেটেড কিছু অঙ্ক করার ট্রাই করি। একটু কমপ্লেক্স অঙ্ক করি, আমি একটা বড় অঙ্ক করানোর চেষ্টা করি, যে বড় অঙ্কটা দিয়ে মোটামুটি আপনাদের ছোট ছোট অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, একটা ভালো অঙ্ক ট্রাই করি খোঁজার, এটাই দেখি। ঠিক আছে, এই একটা মোটামুটি ভালো অঙ্ক। আমার প্রথমে আমি কোশ্চেন পড়তেছি না, আমি ছবির দিকে তাকাচ্ছি একটু। ঠিক আছে, এই চ্যাপ্টারের বেসিক্যালি সবচেয়ে কঠিনতম অঙ্ক হচ্ছে যে আপনাকে এরকম একটা সিচুয়েশন দিয়ে দিবে, বা আরো কমপ্লেক্স করে দিতে পারে, যেখানে বিভিন্ন ধরনের মেজর এবং মাইনর লস থাকবে। আপনাকে সেখান থেকে সেই মেজর এবং মাইনর লস গুলা ক্যালকুলেট করে আপনাদের রেট অফ ফ্লো বা আরো অনেক কিছু বের করতে বলতে পারে। ঠিক আছে, সো এখানে কোশ্চেনটা এক ছবিটাতে কি দেওয়া আছে একটা, আচ্ছা একটা সেকেন্ড একটু একটু। তো এখানে একটা হচ্ছে ওয়াটার চৌবাচ্চা টাইপ কিছু একটা দেওয়া আছে, ট্যাঙ্কিও বলতে পারি, ট্যাঙ্ক দেওয়া আছে। ট্যাঙ্কের এখানে নিচে একটা পাইপের লাইন আছে, এটা একটা সিরিজ পাইপ বোঝা যাচ্ছে, যে প্রথমে একটা নির্দিষ্ট সেকশন আছে, যে সেকশনের পাইপটা ছোট এবং পরের সেকশনের পাইপ একটু বড় মানে মোটা। তো এই সিচুয়েশন দিয়ে আমাকে কিছু জিনিস বের করতে বলবে, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। এখানে পাইপ দুইটা এখানে আমি আরো দুই তিনটা আরো বেশি পাইপ দিয়ে দিতে পারি। আমি এমনও করতে পারি যে এখানে একটা চৌবাচ্চা লাগাই দিতে পারি এক্সট্রা। ঠিক আছে, আরো একটা চৌবাচ্চা লাগাই দিতে পারি। ঠিক আছে, সো মানে ট্যাঙ্কি দিয়ে দিতে পারি। সো আলটিমেটলি আপনাদের বুঝতে হবে এই অঙ্কগুলাতে কোথায় কি ধরনের লস হচ্ছে এবং সেই লস গুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটা আমাদেরকে বেসিক্যালি এখানে বুঝতে হবে। তো বলা আছে যে এটা 11.17 নম্বর অঙ্ক। বলা আছে এই হরাইজন্টাল পাইপ লাইন এত মিটার লং। বলা আছে একটা হরাইজন্টাল পাইপলাইন, এই পাইপলাইন এত মিটার লং, টোটাল মানে পাইপলাইনের ব্যাপারে, পাইপলাইনের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, is connected to a water tank, is connected to a water tank at one end, একটা পাশে পাইপলাইনের এক পাশে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক আছে, and discharges freely into atmosphere at the other end, মানে আরেকটা পাশে, পাইপের এক পাশ হচ্ছে ট্যাঙ্কের সাথে লাগানো, ওয়াটার ট্যাঙ্কের সাথে লাগানো, আরেকটা পাশ হচ্ছে ফ্রিলি সেখান থেকে পানি ডিসচার্জ হয় অ্যাটমসফিয়ারে। এরপরে বলা আছে ফর দ্য ফার্স্ট 25 মিটার অফ ইটস লেন্থ ফ্রম দ্য ট্যাঙ্ক দ্য পাইপ ইজ এত মিটার ডায়ামিটার। বলা আছে ফর দ্য ফার্স্ট 25 মিটার অফ ইটস লেন্থ ফ্রম দ্য ট্যাঙ্ক, মানে এই ট্যাঙ্কের থেকে ফার্স্ট 25 মিটার লেন্থে এই যে পাইপটা, সেই পাইপের ডায়ামিটার দেওয়া আছে 150 মিলিমিটার, 150 মিলিমিটার, and its diameter is suddenly enlarged, আমি এই লাইনটা মার্ক করি, suddenly enlarged to 300 মিলিমিটার, এর diameter is suddenly enlarged to 300 মিটার। পাইপলাইনের ডায়ামিটার suddenly enlarged হয়েছে 150 থেকে 300 মিলিমিটার। বলা আছে the height of water level in the tank is 8 মিটার above the center of the pipe, মানে পাইপের যে সেন্টার, এই সেন্টার থেকে ওয়াটার যেই লেভেল মানে হাইট অফ ওয়াটার, সেটা হচ্ছে 8 মিটার উপরে। তার মানে পাইপ থেকে ওয়াটার সারফেস 8 মিটার উপরে, মানে পাইপ থেকে ওয়াটার সারফেস যেটা সেটা হচ্ছে 8 মিটার উপরে, বা পাইপটা 8 মিটার গভীরে। ঠিক আছে, কনসিডারিং অল লসেস অফ হেড হুইচ অকার ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো। এখানেই হচ্ছে একটা আসে যে কনসিডারিং অল লসেস অফ হেড, অল লসেস অফ হেড মানে সব ধরনের লস আপনাকে হিসাব করতে হবে এখানে, মেজর লস মাইনর লস সব ধরনের লস।
এখন কিছু কিছু অঙ্ক থাকতে পারে যেসব অঙ্কগুলোতে আপনাকে স্পেসিফিক্যালি বলে দিল যে মেজর লস ক্যালকুলেট করতে, সহ হিসাব করতে, কিছু কিছু হিসাব বলে দিল মেজর মাইনর সহ হিসাব করতে, দুইটা হিসাব করতে। তো কোশ্চেনে দেখবেন যে আপনাকে কি বলা হচ্ছে, মেজর শুধু মেজর নিয়ে ক্যালকুলেশন করলেই হবে নাকি আপনাকে বলছে স্পেসিফিক্যালি যে এখানে যত মাইনর লস আছে সেগুলোকে হিসাব করো। ঠিক আছে, বলা আছে যে টেক এফ ইকুয়াল টু 0.1 ফর বোথ সেকশনস অফ দ্য পাইপ। ঠিক আছে, পাইপের বোথ সেকশনে এফ এর মান মূল্য দেওয়া আছে। এমন হইতে পারে যে এই পাইপের প্রথম সেকশনে এফ এর মান একটা দেওয়া দিয়ে দিল F1, দ্বিতীয় সেকশনে এফ এর মান দিয়ে দিল F2। ঠিক আছে, আলাদা আলাদা দিয়ে দিল, যেমন এটা 0.101 দিয়ে দিল, এটা 0.02 বা 0.5 হোয়াটএভার দিয়ে দিল। ঠিক আছে, দিতেই পারে। তো অঙ্ক করতে গেলে বুঝতে পারবেন আসলে পার্থক্যটা কোন জায়গায় হয়। ফিগার কি দেওয়া থাকবে? ফিগার নাও দিতে পারে, কোশ্চেনে যেভাবে কোশ্চেনটা বলা আছে তাতে ফিগারটা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেনে তো পুরোটাই বলা আছে, শুধু কোশ্চেনে ভাষা বুঝতে হবে যে এই ভাষাতে আসলে কি বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেওয়া টোটাল লেন্থ অফ দ্য পাইপ দেওয়া আছে, লেন্থ অফ ফার্স্ট পাইপ দেওয়া আছে। ফার্স্ট পাইপ মানে হচ্ছে এই যে বলছে না প্রথমে যে ফর দ্য ফার্স্ট 25 মিটার অফ ইটস লেন্থ ফ্রম দ্য ট্যাঙ্ক পাইপ ইজ 150 মিলিমিটার ডায়ামিটার। তার মানে হচ্ছে এই যে প্রথম হচ্ছে লেন্থ যেটা 25 মিলিমিটার L1, সেটা ডায়ামিটার দেওয়া আছে D1 150 মিলিমিটার। এরপরে হচ্ছে পাইপটা সাডেনলি এনলার্জ হয়ে গেছে, বলছিল কোশ্চেনে যে 300 মিলিমিটারে, সেটা হচ্ছে এনলার্জ হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা নাই এই 300 মিলিমিটারের লেন্থ কতটুকু, বলা আছে কোথাও দেখে তো কোশ্চেনে, কিন্তু বলা নাই কিন্তু। কিন্তু আপনাদের কাছে কিন্তু ইনফরমেশন আছে এই 300 মিলিমিটার লেন্থের যে মানে 300 মিলিমিটার ডায়ামিটারের যে পাইপটা তার লেন্থ কতটুকু সেটা ইনফরমেশন আছে, কারণ 40 মিলিমিটার টোটাল লেন্থ, 150 মিলিমিটার লেন্থ হচ্ছে 25, 150 মিলিমিটার পাইপের লেন্থ হচ্ছে 25 মিটার, তাহলে বাকিটুকু কত হবে? 15 মিটার না, এই যে 15 মিটার। সো কোশ্চেনে যদি ছবি নাও দেওয়া থাকে তো আমার সমস্যা নেই, আমরা তো বের করে নিতেই পারবো। আচ্ছা, তো এটা দেওয়া আছে, ভালো কথা। এবার দেওয়া আছে হাইট অফ ওয়াটার, দেওয়া আছে এইচ, দেওয়া আছে হচ্ছে 8 মিটার, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এফ এর মান দেওয়া আছে 0.01। আমাদের বের করতে বলছে বেসিক্যালি কিউ ইকুয়াল টু ওয়াট। তো কিউ এর জন্য আমরা এখনো পর্যন্ত একটাই সূত্র জানি, আমরা জানি কিউ ইকুয়াল টু A1 V1 ইকুয়াল টু A2 V2। তার মানে আমাদের সামহাও এই A1 মানে হচ্ছে, তো এটা 1 নাম্বার পাইপ, এটা হচ্ছে 2 নাম্বার পাইপ, এই 1 নাম্বার পাইপ 2 নাম্বার পাইপ এর এরিয়া এরিয়া তো বের করতে পারবে, ডায়ামিটার দেওয়া আছে, এরিয়া বের করতে পারবে। আমাদের বেসিক্যালি টার্গেট হচ্ছে V1 আর V2 বের করা, V1 বা V2 যে কোনো একটা বের করতে পারলে আমাদের এটা বলছে রেট অফ ফ্লো, তাই না? রেট অফ ফ্লো মানে কিউ। তো A1 A2 দুইটাই জানি, আমরা যদি V1 আর V2 দুইটার মধ্যে থেকে যে কোনো একটা বের করে ফেলতে পারি আমাদের কাজ শেষ। এবার আসি আমরা V1 আর V2 বের করার প্রসেসে। এখানে আমরা হচ্ছে কি বলে এক সেকেন্ড, আচ্ছা, এবার আসি আমরা কিছু পুরাতন কাজকর্ম করি, লাইক হচ্ছে এখানে আমরা দেখি কি কি পার্ট আছে। আমাদের আমাদের টোটাল 3টা পার্ট আছে, একটা হচ্ছে এই ট্যাঙ্ক, একটা হচ্ছে এই ট্যাঙ্ক হচ্ছে একটা পার্ট, এই পাইপ হচ্ছে একটা পার্ট, ছোট পাইপটা একটা পার্ট, আর বড় পাইপটা আরেকটা পার্ট। মানে কি হচ্ছে, ওয়াটার সারফেস থেকে এই ট্যাঙ্ক থেকে গিয়ে এই 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 পাইপের মধ্যে যাচ্ছে, আর পাইপ থেকে পানি পানি পড়ে যাচ্ছে। তো আমরা এখানে একটু হিসাব করি আমাদের এখানে টোটাল কয় ধরনের লস আছে। ঠিক আছে, দেখি। 1 নাম্বার হচ্ছে এই পাইপের মধ্যে দিয়ে যে ফ্লুইড ফ্লো হচ্ছে সেটার মেজর লস। এই অল লসেস বলতে কি বোঝায় সেটা আমি একটু দেখাই। অল লসেস মানে হচ্ছে, প্রথমে হচ্ছে পাইপের মধ্যে দিয়ে যে এই দুইটা পাইপের মধ্যে দিয়ে যে ফ্লুইড ফ্লো হচ্ছে, এটা 1 নাম্বার পাইপ, এটা 2 নাম্বার পাইপ, তাহলে প্রথমে হচ্ছে H1 প্লাস H2, মেজর লস দুইটা, ফ্রিকশনাল লস দুইটা যেটা। এবার আসি এই ফ্লুইডের এই দুইটাকে, ঠিক কেউ সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন এই দুইটা কোথা থেকে আসলো? এটা HF1 বলা যায়, আমি আসলে হয়তো এখানে এই বইতে এফ দিয়ে বলছে মনে হয়, হ্যাঁ HF1, HF1, HF2।
HF1 প্লাস HF2। 1 নম্বর পাইপের হেড লস মানে মেজর লস, আর 2 নম্বর পাইপের মেজর লস। এবার আসি, আমাদের যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে কনসিডারিং অল লসেস, তার মানে আমাদের মাইনর লস হিসাব করতে হবে। এখানে কয় ধরনের মাইনর লস আছে? এখানে প্রথম মাইনর লসটা হচ্ছে এই জায়গাটাতে, আমি একটু কালো কালো দিয়ে দেখাই, দেখি বা অন্য কালো কালো দিয়ে দেখাই। এইখানে একটা মেজর লস আছে, মাইনর লস আছে। এটাকে কি মাইনর লস বলে? এটাকে বলা হচ্ছে পাইপের এন্ট্রেন্স, তাই না? এই যে ট্যাঙ্কি থেকে পাইপের মধ্যে পানি ঢুকছে, এই যে কথাটা, এটাতে ইংলিশে এন্ট্রেন্স বলে, তাই না? পাইপের মধ্যে পানি ঢুকছে। সো লস অফ হেড এট দ্য এন্ট্রেন্স অফ এ পাইপ, এখানে হচ্ছে একটা 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 হেড লস। 1 নাম্বার আমি বলি, লস অফ হেড এট দ্য 1 নাম্বার হচ্ছে এন্ট্রেন্স। আমি ভুলও হইতে পারি, দেখি আগে একটু দেখি। এরপরে পাইপের মধ্যে যেতে যেতে এইখানে কি হচ্ছে, এই জায়গাটাতে, সরি, এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে পাইপটা সাডেনলি এনলার্জ হয়ে যাচ্ছে। কই দেখেন কোশ্চেনে বলা আছে ইজ সাডেনলি এনলার্জ, সাডেনলি এনলার্জ হয়ে যাচ্ছে। তার মানে 2 নাম্বার, এটা আমি যদি 2 নাম্বার বলি, তাহলে 2 নাম্বারই হচ্ছে সাডেন এনলার্জমেন্ট, তাই না? আরেকটা হচ্ছে পাইপ থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে, ওয়াটার বের হয়ে অ্যাটমসফিয়ারে পড়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি লস অফ হেড এট দ্য এক্সিট অফ এ পাইপ। এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। 3 নাম্বারে হচ্ছে এক্সিট, পাইপ এক্সিট। তাহলে এখানে টোটাল 3টা মাইনর লস আছে, তাই না? কেউ কি এখনো এই পর্যন্ত? তিনটা কি মাইনর লস নাকি মেজর লস? অবশ্যই মাইনর লস, কেন মেজর লস মাইনর। হবে? মেজর লস তো একটাই, ফ্রিকশনাল হেড লস। ঠিক আছে, আচ্ছা। তো এই 3টা মাইনর লস, ভালো কথা। তার মানে অল লসের মধ্যে আমরা বলতে পারি এন্ট্রেন্স, এন্ট্রেন্স মানে হচ্ছে ইনলেট প্লাস সাডেন এনলার্জমেন্ট, HE, সাডেন এনলার্জমেন্ট, এন্ড এক্সিট, H নট। ঠিক আছে? সো এই লাল পার্ট হলো মেজর লস, আর এটা হলো নীল পার্ট হলো মাইনর লস। আচ্ছা, অনলাইনে ক্লাস নিয়ে এটা খুব সুন্দর সুবিধা হয়েছে, কালার নিয়ে খুব সুন্দরই করা যায়। আচ্ছা, তো আহ, আচ্ছা, তো লসের ব্যাপারগুলো কি ক্লিয়ার? কারোর কি কোনো প্রবলেম আছে লসের ব্যাপারটা বুঝতে? কারণ লসের ব্যাপারটা যদি ক্লিয়ারলি না বুঝে থাকেন, তাহলে অঙ্ক আসলে আহ, হচ্ছে পারবেন না। ঠিক আছে, যতই ট্রাই করেন না কেন। আচ্ছা স্যার, স্যার আপনি বললেন 90%, 99% হচ্ছে মেজর লস আর 1% হচ্ছে মাইনর লস। তাহলে এখানে ওটা কি হবে আর কি একটু বুঝিয়ে দিতেন যদি স্যার। ওকে, আমি মনে হয় কথাটা বলে ভুল করছি। আপনারা ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলছেন 99 এবং 1%-এর ব্যাপারটা। আমি বোঝাচ্ছি, মেজরিটি হয় হচ্ছে মেজর লস, আর মাইনরিটি হয় হচ্ছে মাইনর লস। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মেজর লস এন্ড মাইনর লস। ও ঠিক আচ্ছা। আছে? সো তো মানে আপনি আপনার বেতনের মেজরিটি খরচ করেন আপনার পরিবারের পেছনে, মাইনর খরচ করেন হচ্ছে আপনার আহ নিজের শখ আহ্লাদ পূরণে। তাহলে কি আমি এখন বলবো যে আপনার মেজর খরচ আপনি কতটুকু সংসারের পেছনে খরচ করেন, কতটুকু এসবের পেছনে? এইভাবে কি স্যার এস্টিমেশন পাওয়া যায়? হয় না তো, তাই না? So, ব্যাপারটা সেরকম। স্যার আম, হুম, পাইপ দিয়ে যখন ফ্লুইডটা যায় তখন যে ফ্রিকশন লসটা হয় সেটা হচ্ছে মেজর, আর হচ্ছে একটা পাইপ থেকে আরেকটা পাইপে যখন হচ্ছে ফ্লুইডটা এন্টার করে সেটা কি মাইনর? না, আচ্ছা, মাইনর লস তো আমি বুঝাইলাম এতক্ষণ। 7 ধরনের মাইনর লস আছে, আমি যেটা পড়ালাম এতক্ষণ, অ্যাকচুয়ালি আধা ঘন্টা ধরে তো আমি ওইটাই পড়ালাম, যে মাইনর লস 7 ধরনের, 7টা ইকুয়েশন দেখালাম আমি, সেগুলাই তো বললাম। শুরু থেকে তো এই মাইনর লসই পড়াচ্ছি। এই যে এই যে 7 ধরনের মাইনর লস আছে, আমি তো এইগুলাই এক একটা করে পড়ালাম, এই যে ইকুয়েশন ওয়াইজ। সাডেন এনলার্জমেন্ট, সাডেন কন্ট্রাকশন, মানে সাডেনলি পাইপ বড় হয়ে গেলে, সাডেনলি পাইপ ছোট হয়ে গেলে, সাডেনলি সরি পাইপের এন্ট্রেন্সে, পাইপের এক্সিটে, এগুলার কারণে যে লস গুলো হয় সেগুলোকে মাইনর লস বলা হয়। ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, মনে নাই। আর তাহলে মেজর বলতে শুধু ফ্রিকশনাল যে লসটা সেটাকে বলা হয় নাকি স্যার? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মেজর হেড লস বলতে ফ্রিকশনাল হেড লস কে বোঝায়।
আচ্ছা, কত নম্বর ম্যাথ করাচ্ছিলাম আমি ভুলে গেছি। তো হেড লসের মানে মোটামুটি লস যেগুলো সেগুলো এখানে বোঝা গেল। ঠিক আছে, যে মেজর লস দুইটা, কারণ দুইটা পাইপ যেহেতু দুইটা আলাদা আলাদা ডায়ামিটারের পাইপ, দ্যাটস ওয়াই HF1 HF2 ফর 1 নম্বর পাইপ আর 2 নম্বর পাইপ, এন্ড হেড লস মাইনর লস যে বাকিগুলো আছে সেগুলো এই তিনটা মাইনর লস আছে টোটাল। তো এবার আসি আমরা এই যে ওয়াটার সারফেস, এই যে 1 নম্বর সেকশন, এটাকে আমরা যদি এক নম্বর না, আমরা এটা একটা সেকশন এবং এক্সিট, এই যে পাইপের থেকে ওয়াটার বের হয়ে যাচ্ছে, এই দুইটা সেকশনে আমরা যদি বার্নলের ইকুয়েশন অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায় দেখি। আমি যদি বলি এটা হচ্ছে ওয়াটার সারফেস PW, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি PW বাই রো জি প্লাস VW স্কোয়ার বাই 2G প্লাস ZW ইকুয়াল টু, এটাকে যদি 2 নম্বর সেকশন বলি তাহলে P2 বাই রো জি, এটা 2 নম্বর সেকশন, প্লাস ভি, মাইকটা একটু মিউট করলে আমার মনে হয় সবার জন্য সুবিধা হয়। আচ্ছা, ভিটি স্কোয়ার বাই 2G, এটা যে বার্নারের ইকুয়েশন অ্যাপ্লাই করছি কোন কোন সেকশনে, ওয়াটার সারফেস এবং পাইপের আউটলেট। ঠিক আছে, পাইপের আউটলেট দুই জায়গায় ই করতেছি, Z2 প্লাস অল লসেস। অল লসেস কেন, বা কারণ অবশ্যই এখানে ওয়াটার ইউজ করছি, ওয়াটার মানে হচ্ছে আমাদের রিয়েল ফ্লুইড মানে লস থাকবে স্বাভাবিক, তো লসেস। তো এবার আসি যে ওয়াটার সারফেস, এটা যখন এই মাথায় এইখানে প্রেসার তো জিরো, তাই না, এখানে শুধু প্রেসারটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই ওয়াটার সারফেস প্রেসার শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখানে কোনো অ্যাবসলিউট প্রেসার নাই। তো তার মানে PW হচ্ছে জিরো। এখানে কোনো ভেলোসিটি নাই, ওয়াটার সারফেস যেখানে মানে পানির উপরে, ঠিক আছে, মানে ধরেন পুকুরের উপরে তলে, এখানে কোনো ভেলোসিটি থাকে না ফ্লুইডের, তো এখানে হচ্ছে ভেলোসিটি হচ্ছে জিরো। আমাদের ডেটাম হচ্ছে এই যে পাইপের এই ডেটাম মানে হচ্ছে সেন্টার লাইন যেটা বলে বা ডেটাম বলে, সেটা হচ্ছে এই লাইনটা, পাইপের মাঝখানের লাইনটা। জেড কত বলতে পারবেন, এই জেডটা 8 স্যার 8 কিভাবে? এই স্যার পাইপের সেন্টার লাইন পানি পাইপের যে সেন্টার লাইন স্যার এখান থেকে যে উচ্চতাটা স্যার এক্স্যাক্টলি ওয়াটার এটা সারফেস জেড। পর্যন্ত। পানি স্যার হ্যাঁ এক্স্যাক্টলি, জেড মানে হচ্ছে ডেটাম হেড, ডেটাম থেকে ওয়াটার সারফেস মানে আমাদের যেই সেকশনটা সেটার হাইটটা হবে হচ্ছে ডেটাম হেড। তো ZW এখানে হচ্ছে 8, তার মানে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 8, ZW হচ্ছে 8। এরপরে P2 এর মান আমরা জানি না স্বাভাবিকভাবে, 2 নাম্বার পাইপের প্রেসারের মান জানি না, V2 এর মানও জানি না, কিন্তু Z2 0 কেন বলতে পারবেন? স্যার এখানে তো ওটাই তো মানে যেটা সেটা তো ডেটাম লাইন স্যার মানে ওটাই পাইপ ডেটাম 2 লাইন। ডেটাম লাইনের উপরেই তো, 2 নাম্বার সেকশন তো ডেটাম লাইনের উপরেই, তার মানে হচ্ছে Z2 হচ্ছে 0। তো এই লাইনটা পাওয়া গেছে হচ্ছে এই যে এখানে সবগুলো মান বসাই, ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমি অল লসেসের জায়গায় এই যে পাঁচটা HF1 HF2, আচ্ছা এটা ছোট করে দেখাই, তার একটা কোশ্চেন ছিল। একটা সেকেন্ড আমি বলছি, HF1 HF2 HI HE। আচ্ছা আমার বললাম না এখানে একটা ভুল হইতে পারে, বইয়ের এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে, কোন একটা অঙ্ক ছিল মনে আছিল, এটাতেই সেই সমস্যাটা, সেটা হচ্ছে যে এই পাইপে আউটলেট ক্যালকুলেট করে নাই, কেন করে নাই আমি জানি না, ইউজুয়ালি করতে হয়, ঠিক আছে, অন্যান্য বইতে করছে, এই টাইপের অঙ্কগুলোতে আউটলেটের লস ক্যালকুলেশন করেছে। সো আপনারা করবেন, ঠিক আছে, যেটা অরিজিনালি ঠিক সেটা করবেন। তো স্যার আমরা আউটলেট বললো কি, ক্যালকুলেট করব স্যার হ্যাঁ আউটলেটটা ক্যালকুলেট করবেন, আমি আপনাদেরকে ইন জেনারেল বোঝাচ্ছি, এই অঙ্কটাতে এই বইতে এই অঙ্কটাতে একটু ভুল আছে, এখানে আউটলেট ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে, না হলে হয় না। তো যাই হোক না কেন, ভুল ছাড়াও, ভুল হোক আর ঠিক হোক, যাই হোক আমাদের অঙ্কের নিয়ম বুঝতে হবে, নিয়ম বুঝলেই চলতেছে। তো যাই হোক, তো এখানে 4টা আছে, এখানে প্লাস এইচ নট হবে, ঠিক আছে আসলে। তো যাই হোক না কেন, এটা পার্থক্য কি হবে, এই আমি এইচ নট ছাড়াই বলি, ঠিক আছে, এইচ নট ছাড়াই বইয়ের সাথে অঙ্কটা করি।
পরে ইজ নট দিলে কি হয়, মানে আউটলেটটা ধরলে কি হয় আমরা দেখতেছি। ঠিক আছে, তো এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো আশা করি তো বুঝতে পারতেছেন। আচ্ছা ভালো কথা, পাইপ এটা হচ্ছে 2 নাম্বার তাই না, এটা 2 নাম্বার সেকশন। এখান থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে, ফ্লুইড বের হয়ে যাচ্ছে, এখানে যে প্রেসারটা সেটা কত হবে? পাইপ থেকে যখন ফ্লুইড বের হয়ে যায় তখন সেখানে এটা প্রেসারটা থাকে শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, সেখানে কোনো অ্যাবসলিউট প্রেসার থাকে না। তো স্বাভাবিকভাবে পি2 হয়ে যাবে তখন 0। এই পি হচ্ছে, মনে রাখবেন আপনারা যারা ফ্লুইড 1 অনেক ভালো পারেন, তারা তারা জানা উচিত অ্যাবসলিউট প্রেসার এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার জিনিসগুলো কি। তো বার্নারের এবার আসি এক একটা করে লিখি। এইচএফ, এইচএফ2, এইচএফ1, এইচএফ2। এইচএফ মানে কি? এইচএফ মানে হচ্ছে ফ্রিকশন মেজর লস, লস। হ্যাঁ, মেজর মেজর লস ফ্রিকশন। সহজ ভাষায়। মেজর লসের ইকুয়েশনটা কি কারোর মনে আছে? ফর এফ ডার্সি এল ভি ওয়েসব্যাক স্কয়ার ইকুয়েশন, হচ্ছে 2GD 4FL এল ভি ভি স্কয়ার স্কয়ার বাই 2GD। 2GD। তা এটা এক নাম্বার, যেহেতু L1 V1 স্কয়ার 2GD1। HF2 এর জন্য এক্স্যাক্টলি সেম ইকুয়েশন, 4F2 L2 V2 স্কয়ার ডিভাইড বাই 2GD2। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ। এইচ এফ ওয়ান এইচ এফ টু কি জন্য স্যার, মানে দুইটা কেন তো স্যার? এই F1 F2 F1 না, এখানে এখানে যদি FE হবে, শুধু লিখতে ভুল করেছি। কারণ এফ এর মানে, আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন, আমি এটা পরে বুঝাচ্ছি। 2GD2, দেখেন কোয়েশ্চেনে বলা আছে যে টেক এফ ইকুয়াল টু 0.01 ফর বোথ সেকশনস অফ দ্য পাইপ, মানে পাইপের দুইটা সেকশনের জন্য এফ এর মান একই। সো আমরা F1 আর F2 একই মান, তাই না? সো এটা হচ্ছে 1 নম্বর সেকশনের জন্য, এটা হচ্ছে 2 নম্বর সেকশনের জন্য। সো F1 আর F2 এর মান একই, এই জন্য F1 আর F2 আলাদা করে এখানে লেখা নেই, এফ হিসাবে লেখা হয়েছে। আর যদি এমন হতো জয়টা পাইপ কোয়েশ্চেনে, থাকবে স্যার, যদি স্যার জয়টা যতগুলো পাইপ পাইপ থাকবে থাকে, জয়টা মানে মেজর মেজর লস পাবো স্যার। অবশ্যই অবশ্যই, কারণ যতগুলো পাইপ ততগুলো মেজর লস। প্রত্যেকটা পাইপের Yes, ডায়ামিটার sir. চেঞ্জ হলে, লেন্থ চেঞ্জ হলে, এমনও হইতে পারে কিছু কিছু পাইপের ডায়ামিটার সেম কিন্তু লেন্থ ডিফারেন্ট, অবশ্যই তাদের মেজর লস চেঞ্জ হবে। কিছু কিছু পাইপের এমন হতে পারে ডায়ামিটার ডিফারেন্ট কিন্তু লেন্থ সেম, তাহলে অবশ্যই, কারণ প্যারামিটার কি আছে এখানে, কয়টা প্যারামিটার আছে? এফ, এল, ভি, ডি। এই চারটার যে কোনো একটা চেঞ্জ হলেই তো হেড মেজর লস চেঞ্জ হচ্ছে, তাই না? তো পাইপটার যদি লেন্থ, ডায়ামিটার, ভেলোসিটি, এই তিনটার যে কোনো একটা চেঞ্জ হয়, স্বাভাবিকভাবে মেজর লস চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা তো ভালো কথা, এখানে হচ্ছে এ গেল। আরেকটা কি ছিল? ইনলেট এন্ড, এটা গেল, এটা গেল ইনলেট। পাইপের ইনলেটে হেড লস ইকুয়েশনটা কত ছিল আমার নিজের মনে নেই, এটা হচ্ছে 0.5 V1 স্কয়ার বাই 2G। মানে এই যে পাইপ, এই যে পাইপের এখান থেকে পাইপের মধ্যে পানি যাচ্ছে, সো এখানে হচ্ছে ভেলোসিটি কত, তো সেটার ইকুয়েশন হচ্ছে এটা। আর পাইপের এখানে হচ্ছে আরেকটা আছে, এই যে সাডেন এনলার্জমেন্ট, সাডেন এনলার্জমেন্টের জন্য ইকুয়েশনটা হচ্ছে V1 মাইনাস V2 হোল স্কয়ার বাই 2G। হোল স্কয়ার ডিভাইড বাই 2G। তো দেখেন এই যে এই জিনিসগুলো এখানে লিখছে। তো ভালো কথা, তাহলে এই যে ইকুয়েশন গুলাতে এইগুলা যদি আমরা বসাই স্বাভাবিকভাবেই, তাহলে দেখেন টোটাল জিনিসটা হচ্ছে আহ, আচ্ছা এখানে এইভাবে দেখায় নাই। আম, আচ্ছা, তো আমরা কি করব এখানে, আমি একটু বইয়ের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে ম্যাথটা করাই, ঠিক আছে? তাহলে হয়তো সহজে বুঝতে পারবেন। বইয়ে একটু শর্টকাটে করছে, আমরা একটু লং করে করি। একটা সেকেন্ড। আরে
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, সাদা জি স্যার স্যার দেখা যাচ্ছে। 8 ইকুয়াল টু v2 স্কোয়ার ডিভাইড বাই 2g প্লাস hi প্লাস hf1 প্লাস he প্লাস hf2। এটা হচ্ছে ওই যে বার্নলের ইকুয়েশন কে আমরা হচ্ছে ওই যে p1 p2 v1 ওগুলো সব বাদ টাদ দিলে যা থাকে এটা হচ্ছে সেটা। এবার আসি আমরা হচ্ছে প্রত্যেক ইকুয়েশন গুলো বসাই। 8 v2 স্কোয়ার ডিভাইড বাই 2g hi লস অফ হেড এট ইনলেট, এটার ইকুয়েশনটা হচ্ছে 0.5 v1 স্কোয়ার ডিভাইড বাই 2g hf1 লস অফ হেড এট পাইপ 1, তাই না? পাইপ 1 তাহলে হচ্ছে এটা ইকুয়েশন হচ্ছে 4f l1 v1 স্কোয়ার ডিভাইড বাই 2g d1 প্লাস he লস অফ হেড ডিউ টু সার্টেন এনলার্জমেন্ট, যেটা সূত্র হচ্ছে v1 মাইনাস v2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g d2। আরেকটা হচ্ছে লস অফ হেড 2g d2 হবে স্যার এটা? ডি সরি d2 হবে না, ঠিক আছে। এই চারটা বইয়ের ভাষায়, ঠিক আছে। এখন আমি যদি ওই যে এবার পার্থক্যটা বোঝাই, যদি আমরা হচ্ছে লস অফ হেড আউটলেট হিসাব করতাম তাহলে আমাদের এখানে আরেকটা প্যারামিটার অ্যাড হইতো, যেটা হচ্ছে মেবি v2 স্কোয়ার ডিভাইড বাই 2g, ঠিক আছে। আরেকটা প্যারামিটার অ্যাড হইতো, সো সেই প্যারামিটারটা অ্যাড হলে আসলে কোনো প্রবলেমই ছিল না, ধরে নাই আর কি। যাই হোক, তো এবার আসি আমরা মানগুলো বসাবো। আমরা v1 v2 এর মান তো জানি না, তাই না? আমরা এখানে কি কি মানগুলো জানি আমরা একটু ক্যালকুলেট করি। আমরা f এর মান জানি, আমরা l1 এর মান জানি, আমরা d1 এর মান জানি, আর স্যার আমরা g এইচ এর এর টু মান কি লেখা হয়েছে? hf লিখি নেই। আচ্ছা, তাহলে he লিখছি, hf2 টা লিখি নাই, তাই তো? জি স্যার। এটা হচ্ছে 4f l2 v2 স্কয়ার ডিভাইড বাই 2g d2, এটা জানি। তাহলে আর এখানে হচ্ছে এই f জানি, এই l2 জানি, এই d2 g তো মানে 9.81, এটা তো সবাই জানে। তো দেখেন এখানে আমাদের আমরা v1 আর v2 এই আলটিমেটলি দেখা যাচ্ছে এই যে v1 আর v2 এইগুলাই আমরা এখনো পর্যন্ত যেটা আমাদের বের করার দরকার, এই যে v2 v1 আমাদের আলটিমেটলি দরকার কি ছিল? কিউ বের করা। কিউ মানে হচ্ছে a1 v1 ইকুয়াল টু a2 v2। আমাদের v1 আর v2 যে কোনো একটা লাগবে, কিন্তু আলটিমেটলি আমরা এখনো পর্যন্ত যা করতেছি তাতে আমরা সেই ঘুরে ফিরে একই রাস্তায় এসে পড়তেছি, তাই না? যতই ঘুরলাম এত ঘুরে-ফেরা করে লাস্টে কি একই জায়গায় এসে পড়লাম। আচ্ছা, এবার আসি আমরা কিছু সলিউশন বের করা ট্রাই করি। আমরা জানি q ইকুয়াল টু a1 v1 ইকুয়াল টু a2 v2। a1 আমরা বের করতে পারবো না, পাই বাই 4 d1 স্কয়ার, v1 ইকুয়াল টু a2 হচ্ছে পাই বাই 4। যেহেতু পাইপ, পাইপ মানে হচ্ছে সার্কুলার পাইপ, পাইপ মানে সার্কুলার হয়, তো পাইপের সার্কুলার এরিয়া হচ্ছে এত, পাই বাই 4 d স্কয়ার ইনটু v2। এখানে আমরা d1 d2 জানি, তাই না? আমরা d1 আর d2 কিন্তু জানি। তাহলে d1 আর d2 এর মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাই? দেখি মানগুলো বসাই, 3.1416 ডিভাইড বাই 4। আচ্ছা, দুই পাশে পাই বাই 4 আছে, কাটাকাটি চলে যায়, দরকার নাই লেখার, পাই বাই 4 কাটাকাটি চলে যায়। d1 হচ্ছে কত? 150 মিলিমিটার, মানে 0.15 হোল স্কয়ার ইনটু v1। d2 হচ্ছে মেবি 300 মিলিমিটার ছিল, 0.3 ইনটু v2। দেখেন এখানে অ্যাকচুয়ালি কি হলো, আসলে এই কাজটা কেন করতেছি, আমরা v1 আর v2 এর মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করা ট্রাই করতেছি, ঠিক আছে? যে কোনো একটা মান এই পাওয়া যাবে। হ্যাঁ, যেটা হচ্ছে আলটিমেটলি লাস্টে গিয়ে এই বইয়ের ভাষ্য মতে v1 ইকুয়াল টু 4v2, ঠিক আছে? এটা এই পাশে পাঠাই দিলে, এই যে 0.15 হোল স্কয়ারটারে এই পাশে পাঠাই দিলে এই 4 থাকে আর কি। তাহলে এখন এটা পেয়ে আমাদের লাভ কি হলো, কেউ কি একটু আন্দাজ করতে পারতেছেন? পারবেন? জি স্যার, দেখি তো। এখন v1 এর জায়গাতে মানটা স্যার এখন বসিয়ে দেবো v1 স্যার, এর তাহলে জায়গায় যে এই কোনো একটা মানটা থেকে বসায় আননোন দিলেই না থাকবে। v2 এর মান পাবো। এক্স্যাক্টলি, এই যে v1 ইকুয়াল টু 4v2, আমরা যদি এই পুরা ইকুয়েশনে যত v1 আছে সব v1 এর জায়গায় যদি আমরা এই 4v2 বসাই,
তাহলে টোটাল ইকুয়েশনে আননোন থাকে হচ্ছে এই টোটাল ইকুয়েশনটাতে একটাই V2। আননোন থাকে হচ্ছে একটাই আননোন থাকে, সেটা হচ্ছে V1। তাহলে আমরা সেই ইকুয়েশনটা পাবো। আমি একটু মুখে না বলে আমি হচ্ছে টোটালটা লেখার চেষ্টা করি। তাহলে 4V1 ইকুয়াল টু 4V2, এটাকে আমি হচ্ছে এই ইকুয়েশন বসাই, এটাকে ইকুয়েশন লিখবো আসলে। তাহলে 8 ইকুয়াল টু V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G, V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস 0.5 V1 স্কয়ার। 0.5 V1 মানে কত? 4V2, তাহলে 4V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস 4FL V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G D1। আমি এফ এর মানগুলো বসাই। এফ এর মান হচ্ছে 0.01, এল এর মান হচ্ছে কত? L1 এর মান কত ছিল? 25 মিটার। V1 স্কয়ার, V1 এর মান তো আমরা জানি না এখনো পর্যন্ত। 2G, G মানে হচ্ছে 9.81। স্যার V1 স্যার জানি স্যার স্যার, V1 এর মান V1 বসান। মানে 42, ও 4V2 স্যার। V1 এর মান জানি। V1 এর মান জানি হচ্ছে 4V2 হোল স্কয়ার, কিন্তু এটা অনেকে ভুল করে, V2 স্কয়ার দিয়ে দেয়, তখন একটা অ্যান্সার ভুলটা আসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে D1 এর মান হচ্ছে 0.15 প্লাস, এবার আসে হচ্ছে V1 মাইনাস V2 হোল স্কয়ার। V1 মানে হচ্ছে 4V2 মাইনাস V2 হোল স্কয়ার ডিভাইড বাই 2G, G এর মান হচ্ছে 9.81 প্লাস আরেকটা কি থাকে, এটা 4F L2, 4F মানে 4 ইন্টু F 0.01, L2 হচ্ছে 25 মানে 15, V2 স্কয়ারের এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, V2 2 ইন্টু G এর মান হচ্ছে 9.81 ইন্টু D2 এর মান হচ্ছে 0.3 মিটার হোল স্কয়ার। দেখেন টোটাল ইকুয়েশনে একটাই আননোন, V2, বাকি সব কিছু বসানো আছে, তাই না? তারপরে এখান থেকে V2 এর আমরা একটা মান পাবো, যে মানটা হচ্ছে বইয়ের ভাষ্য মতে V2 এর মান হচ্ছে 1.113 মিটার পার সেকেন্ড। V2 যদি পেয়ে যায়, Q এর মান আমরা ইজিলি পাবো, Q ইকুয়াল টু A2 V2। A2 মানে হচ্ছে পাই বাই 4 D2 স্কয়ার ইন্টু V2। তাহলে Q এর মান জানি না, D এর মান জানি, V2 এর মান জানি, লাস্টে গিয়ে Q এর মান বের হবে হচ্ছে 0.07867 মিটার কিউব পার সেকেন্ড। এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা লিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি, 67 লিটার পার সেকেন্ড। এটাকে 1000 দিয়ে ভাগ দিলে লিটার পার সেকেন্ডে আসে। এটা করা ম্যান্ডেটরি না। মিটার পার সেকেন্ডে আসার পরে লিটার পার সেকেন্ডে কনভার্সন ম্যান্ডেটরি না। ঠিক আছে? না করলে, এটা করলে যে এক্সট্রা মার্ক পাবেন এমন না, এটা না করলে যে কম মার্ক পাবেন এরকম না। ঠিক আছে? মিটার কিউব পার সেকেন্ডে অ্যান্সার আনতে পারলেই আপনাদের ফুল মার্ক আসবে। ঠিক আছে? যদি ঠিক অ্যান্সার আসে আর কি। তো লিটার পার সেকেন্ডে আসলে করলে আপনার ক্ষতিও নাই, লাভও নাই। তো আমার মতে যদি কোয়েশ্চেনে বলে দেয় লিটার পার সেকেন্ডে আনতে, দেন লিটার পার সেকেন্ডে আনবেন, তাছাড়া আনলে কোনো লাভও নাই, কোনো ক্ষতিও নাই। আচ্ছা, তো বেসিক্যালি এই অঙ্কটাতে কি হলো, আমরা মেজর লস, মাইনর লস, আমরা কি কি থিওরি অ্যাপ্লাই করছি? প্রথমত আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে কিউ ইকুয়াল টু A1 V1 ইকুয়াল টু A2 V2। 2 নাম্বার ইউজ করছি হচ্ছে বার্নৌলির ইকুয়েশন। ইকুয়েশন 3 নাম্বার ইউজ করেছি হচ্ছে মেজর প্লাস মাইনর লস এর ইকুয়েশন গুলা। তো এই তিনটা নলেজ থাকলে বেসিক্যালি এটা করে অঙ্কগুলো খুব ইজি করে ফেলতে পারবেন। ঠিক স্যার আছে? বার্নালিস ইকুয়েশন একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, শিওর। বল। একটু বের করেন তো ওই পেজটা একটু, আচ্ছা, মানে এটা একটু। তো বইতে, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি বইটাতে শেয়ার দিচ্ছি। এটা ছিল মোস্ট প্রবাবলি, তাই না? এটা ছিল।
জি স্যার, এখানে যে Z2 ইজিক্যাল আপনি 0 ধরছেন, মানে এখানে পাইপের শেষ হ্যাঁ, দিকে তো মানে ছেড়ে দিছে, এই জন্য এখানে Z2 ইজিক্যাল 0। ওখানে যদি কোনো একটা পট থাকতো না বা না কোনো পাত্র থাকতো, সেক্ষেত্রে কি করা যেত না না না, বা কি হতো? পাইপের এখানে ওটা ছেড়ে দিছে বলে যে জেড টু জিরো হয়েছে সেটা না। জেড মানে হচ্ছে ডেটাম হেড। ডেটাম হেড এটা হচ্ছে একটা ডেটাম থেকে আপনি যে সেকশনটা ক্যালকুলেট করতেছেন বা যে সেকশনের এনার্জি ক্যালকুলেট করছেন, সেই এনার্জি সেই সেকশনটার ডিস্টেন্স বা ভার্টিক্যাল হাইট বোঝায় আর কি বেসিক্যালি। ঠিক আছে? সো এই যে এখানে যেই পাইপের এক্সিটটা, আমি একটু হয়তো এখানে অনেক হোঁচকট হয়ে গেছে, জিনিসটাকে একটু ক্লিয়ার করি। এই যে পাইপের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, সেন্টার লাইন, এই যে লাইনটা পাইপের, এটাকে সেন্টার লাইন বলে। এটা হচ্ছে ডেটাম আমাদের এখানে, এটা হচ্ছে ডেটাম। এই ডেটামে আমরা নিচ্ছি হচ্ছে এই যে 2 নাম্বার সেকশনটা, সেই সেকশনটার এনার্জি ক্যালকুলেট করতে। তাহলে এই যে 2 নাম্বার সেকশনটার এই যে এই পয়েন্টটা, আলটিমেটলি এই পয়েন্টের ভেলোসিটি বা হিসাব করতে আমরা 1 নাম্বার এই সেকশন এই পয়েন্টটা, আর 2 নাম্বার হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা কি ডেটামের উপরেই আছে না? এই যে পয়েন্টটা, ডেটামের এই যে, সাথেই আছে, ডেটামে, হ্যাঁ ডেটামে আছে। হ্যাঁ, ডেটামেই আছে। তো ডেটামের সাথে যেতে এটা কোনো হাইট আছে? আপনি মাটির উপরে দাঁড়ায় আছেন, মাটি থেকে আপনার কোনো উচ্চতা আছে? না স্যার। এক্স্যাক্টলি। ঠিক আছে, আপনি মাটির উপরে নাই, আপনি মাটির উপরে দাঁড়ায় আছেন, মানে মানে মাটি থেকে উপরে নাই, মাটির উপরে দাঁড়ায় আছেন, মানে এখানে ব্যাপারটা সেম আর কি, মাটির মধ্যে ডেটা বলছি। কিন্তু স্যার ও পাশে যদি কোনো পাত্র দেওয়া থাকতো, মানে বাম পাশে যেমন আছে, সেক্ষেত্রে কি হতো যদি কোনো পাত্র দেওয়া থাকতো? আচ্ছা, পাত্র দেওয়া থাকা না থাকার উপরে আসলে কিছু ডিপেন্ড করে আপনি যেই সেকশন দুইটার যে সেকশন দুইটাতে বার্নলের ইকুয়েশন অ্যাপ্লাই করছেন, সেই সেকশন দুইটার অবস্থা কোথায়। ঠিক আছে? এখন আমি যদি একটু বুঝাই একটা জিনিস, একটু ছবিটা আঁকি। ধরেন এখানে একটা পাত্র দেওয়া থাকলো, ঠিক আছে, জি একটা স্যার। মানে একটা, এখন আমি যদি বলি এটা হচ্ছে 1 নাম্বার সেকশন আর এটা হচ্ছে 2 নাম্বার সেকশন, এটা। এখন আমি যদি বলি 1 নাম্বার আর 2 নাম্বার সেকশন, এ ধরলাম এই সেকশন, এই দুইটা, এটার হাইট হচ্ছে 9 মিটার। তাহলে 1 নাম্বার সেকশনের Z1 হচ্ছে 8 মিটার, 2 নাম্বার সেকশনের Z2 হচ্ছে 9 মিটার, তাই না? জি স্যার, জি ঠিক স্যার। আছে। আচ্ছা, হুম হুম, এবার আমি বুঝতে আসি পারছি। আরেকটা নতুন কনসেপ্ট। এখন আমি যদি বলি এই আপনি 1 নাম্বার সেকশন এবং এই যে সরি, এই যে আউটলেট, এই পাইপের শুরু, এই জায়গাটা, এটাকে ধরলাম আমি এখন, এটা 3 নাম্বার সেকশন। আপনি যদি 1 আর 3-এর মধ্যে বার্নৌলির ইকুয়েশন অ্যাপ্লাই করেন, তাহলে Z3 কত হবে? Z3 0 হবে। Z3 0 হবে। সো ইট ডিপেন্ডস অন হুইচ সেকশন ইউ আর কি বলবো অ্যাজিউমিং। ঠিক আছে, আপনি কোন সেকশনের উপরে কাজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে Z1 স্যার Z এর মান কত হবে। স্যার আপনি যে চিত্রটা আঁকছেন স্যার, এখানে আমি যে কোনো দুইটা সেকশনে বার্নৌলির সূত্র অ্যাপ্লাই করতে পারি? এখানে এই ইসে এই ছবিটাতে জি স্যার না, যে জি কোনো স্যার না। আপনি বার্নৌলির ইকুয়েশন অ্যাপ্লাই করার জন্য আপনার লাগবে হচ্ছে বেসিক্যালি শুরু কই আর শেষ কই। ঠিক আছে, শুরুটা জি স্যার, কোথায় ওকে আর স্যার। শেষটা কোথায়। এই পাইপের অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এখান থেকে, শেষ জি স্যার হচ্ছে এখান বুঝছি স্যার। থেকে, অথবা শুরু হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে এখান থেকে। এবার আপনি দেখেন আসলে কোন দিকে অ্যাপ্লাই করবেন, কি করবেন। ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসলে থাকবে। এই যে এই অঙ্ক, এই যে দেখেন আপনারা যে টাইপের অঙ্ক এক্সপেক্ট করতেছেন, এই টাইপের অঙ্ক উদাহরণে আছে। ঠিক আছে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, আশা করি এগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। সো এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন ভালো করে, মেজর লস মাইনর লস হিসাব করে, না হিসাব করে, ডট 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 কি করে। আচ্ছা, আজকে আরেক লাস্ট টপিক, গেল সেই টপিকগুলো। একটা সেকেন্ড, আপনারা কি বই দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাকি এটা দেখতে পাচ্ছেন? বই দেখা যায়। আচ্ছা,
আচ্ছা এটা আসতেছি। আচ্ছা আমি কিছু ছোটখাটো কিছু টপিক পড়ে ইকুইভ্যালেন্ট পাইপ পড়ানোর আগে আমি একটু প্যারালাল পাইপ পড়ি। প্যারালাল পাইপ আসলে আমি যদি একদম সহজ ভাষায় বুঝাই, যে দুইটা ধরেন দুইটা পাইপ বা তিনটা পাইপ বা চারটা পাইপ প্যারালালি আছে, ঠিক আছে, প্যারালালি আছে, এগুলাকে বলা হয় প্যারালাল পাইপ। তো ধরেন এটা একটা হচ্ছে পাইপ, যেটা এটা ধরলাম 1 নাম্বার না 2 নাম্বার, যাই হোক এটা একটা পাইপ, পাইপটা হচ্ছে দুইটা পাইপে ভাগ হয়ে গেছে। এই যে সরি, দুইটা পাইপে ভাগ হয়ে গেছে এবং এই দুইটা পাইপের লেন্থ, ডায়ামিটার, ভেলোসিটি দেওয়া আছে, দুইটা ব্রাঞ্চ করা আর কি, ঠিক আছে। সো এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে দেখেন এখানে পাইপের যখন একটা পাইপ ছিল তখন তার ডিসচার্জ যদি কিউ হয় এবং এই পাইপের পানিগুলা বা ফ্লুইডটা যদি দুইটা পাইপে ভাগ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, ঠিক আছে, মানে ভাগ হয়ে গেছে টোটালটা। আর এখানে বলা যায় হচ্ছে যে এই টোটাল পাইপের এই পাইপের হেড লস যদি হয় হচ্ছে এইচ এফ, এই পাইপের হেড লস যদি হয় হচ্ছে এইচ এফ ওয়ান, আর এই পাইপের হেড লস যদি হয় হচ্ছে এইচ এফ টু, তাহলে আমরা বলতে পারি এইচ এফ ইকুয়াল টু এইচ এফ ওয়ান ইকুয়াল টু এইচ এফ টু, ঠিক আছে, মানে হেড লস গুলো সমান। এটা হচ্ছে প্যারালাল পাইপ যখন থাকবে তখন আমরা এই দুটাই ফর্মুলা ইউজ করতে পারবো, ঠিক আছে। ফর্মুলা মানে হচ্ছে এই দুইটা থিওরি ইউজ করতে পারবো যে ডিসচার্জ ভাগ হয়ে যায় আর হেড লস গুলা সমান থাকে, ঠিক আছে। আচ্ছা আর যখন কোথায় গেল, কি ব্যাপার হয়ে গেল। এটা হচ্ছে ফ্লো থ্রু পাইপ ইন সিরিজ। এত একটা পড়লাম হচ্ছে আমরা যদি পাইপ যদি আমাদের প্যারালাল হয়ে যায় তাহলে একটা সিচুয়েশন, আর যদি পাইপ হচ্ছে এখন যদি পাইপ এমন না থাকে প্যারালাল না হয়ে আমাদের পাইপ যদি সিরিজে থাকে, সিরিজে মানে হচ্ছে কয়েক ধরনের পাইপ, আমরা যদি সিরিজে কানেক্ট করি একটার মাথার সাথে আরেকটা মাথা, আরো আরো যদি দেই আরো সিরিজে থাকে, তখন কি হয়, তখন হচ্ছে ডিসচার্জ সমান থাকে। আমরা যদি ধরি যে এটা হচ্ছে 1 নাম্বার পাইপ কিউ ওয়ান, এটা 2 নাম্বার পাইপের ডিসচার্জ কিউ টু, 3 নাম্বার পাইপের ডিসচার্জ হচ্ছে কিউ থ্রি, 4 নাম্বার পাইপের ডিসচার্জ হচ্ছে কিউ ফোর, তাহলে আমরা বলতে পারি কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ইকুয়াল টু কিউ থ্রি ইকুয়াল টু কিউ ফোর। কারণ কি, পানির পরিমাণ সেম, যতই পাইপের ডায়ামিটার যতই চেঞ্জ করি না কেন, আলটিমেটলি তো যেই পরিমাণ ফ্লুইড আছে সেই পরিমাণ ফ্লুইডই ডিসচার্জ হবে, তাই না, কমও ফ্লুইড নাই বেশিও ফ্লুইড নাই, সো রেট অফ ফ্লো অলওয়েজ সেম থাকবে। আর এই টোটাল পাইপের হেড লস কত হবে, আমি যদি ধরি এটা 1 নাম্বার পাইপের হেড লস হচ্ছে এইচ এফ ওয়ান, এটার হেড লস হচ্ছে এইচ এফ টু, এটার হেড লস হচ্ছে এইচ এফ থ্রি, আর এটার হেড লস হচ্ছে এইচ এফ ফোর, তাহলে হচ্ছে টোটাল লস হচ্ছে এইচ এফ ওয়ান প্লাস এইচ এফ টু প্লাস এইচ এফ থ্রি প্লাস এইচ এফ ফোর, আরো পাইপ থাকলে ডট 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 আরো পাইপ, ঠিক আছে। তো যখন পাইপ সিরিজে থাকে তখন ডিসচার্জ সমান থাকে আর হেড লস গুলা সামেশন হয়, আর পাইপ যখন কম্পাউন্ড পাইপ সরি প্যারালালে থাকে তখন ডিসচার্জ সামেশন হয় আর হেড লস গুলো সেম থাকে। যে কোনো একটা মনে রাখলে আরেকটা মোটামুটি মনে থাকবে আশা করি, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে ইকুইভ্যালেন্ট পাইপ জিনিসটা কি, ইকুইভ্যালেন্ট পাইপ হচ্ছে যে আমাদের যখন কম্পাউন্ড পাইপের কোন একটা থাকবে, কম্পাউন্ড পাইপ মানে হচ্ছে সিরিজ পাইপ গুলাকে কম্পাউন্ড পাইপও বলে, ঠিক আছে, একই নাম একই জিনিস। তো যখন কোনো কম্পাউন্ড পাইপিং এর সিস্টেম থাকবে, মানে সিরিজ পাইপের সিস্টেম থাকবে, ধরলাম এটার লেন্থ হচ্ছে এল ওয়ান, এরিয়া হচ্ছে, আচ্ছা এরিয়া দরকার নেই, ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান, ধরলাম এই পাইপের লেন্থ হচ্ছে এল টু, ভেলোসিটি হচ্ছে ভি টু,
ডায়ামিটার হচ্ছে D2, এটা ডায়ামিটার হচ্ছে D1। ধরলাম থার্ড, এটা হচ্ছে 1 নাম্বার পাইপ, এটা 2 নাম্বার পাইপ, এটা 3 নাম্বার পাইপ, এটা হচ্ছে 4 নাম্বার পাইপ। তাহলে 3 নাম্বার পাইপে ধরলাম হচ্ছে D3 ডায়ামিটার, L3 হচ্ছে লেন্থ এবং V3 হচ্ছে ভেলোসিটি। 4 নাম্বার পাইপের ধরলাম হচ্ছে D4 হচ্ছে ডায়ামিটার, L4 হচ্ছে লেন্থ, V4 হচ্ছে ভেলোসিটি। তাহলে আমরা এখন একটা কাজ করতে চাচ্ছি যে এরকম কমপ্লেক্স একটা, কমপ্লেক্স মানে এটা তো অনেক অনেক ধরনের পাইপ, অনেক রকম সিস্টেম হয়ে গেছে, তাই না? অনেক ধরনের পাইপ, অনেক লেন্থের পাইপ হয়ে গেছে। আমরা যদি চাই যে আমরা এই সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে আমরা একটা ইউনিফর্ম লেন্থের পাইপে কনভার্ট করে ফেলবো, একটা ইউনিফর্ম লেন্থ না, অ্যাকচুয়ালি একটা ইউনিফর্ম ডায়ামিটারের পাইপে কনভার্ট করে ফেলবো, তখন এই যে নতুন পাইপটা হবে, ধরলাম এই পাইপটার লেন্থ হচ্ছে এল এল এবং এই পাইপের ডায়ামিটার হচ্ছে ডি। তাহলে এই যে সিস্টেমের পাইপ, এই যে পাইপের একটা কম্পাউন্ড সিস্টেম, মানে হ্যাঁ কম্পাউন্ড সিস্টেমের একটা পাইপ আছে, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা একটা নির্দিষ্ট লেন্থ এবং ডায়ামিটারের পাইপে কনভার্ট করে ফেললাম। কেন? তাতে কি হবে? তাতে হবে কি যে সিস্টেমটাকে, মানে আগে কমপ্লেক্স একটা সিস্টেম ছিল, এখন সেটাকে সহজ একটা সিস্টেম হয়ে গেল। এবং সেই এটাকে করার জন্য আমাদের কি করতে হবে, এটার যে আউটপুট, লাইক এটার যে ডিসচার্জ, এখানে যে হেড লস, এই সবগুলো সেম রেখে আমরা যদি এই পাইপটা ডিজাইন করি, তাহলে এই নতুন পাইপটাকে বলা হবে হচ্ছে এই পাইপের আগের সিস্টেমের ইকুইভ্যালেন্ট পাইপ, আগের সিস্টেমের ইকুইভ্যালেন্ট পাইপ। আবার বলি, স্যার একটা কম্পাউন্ড পাইপিং এর সিস্টেম আছে, আমি একটু শেষ করে নিই। একটা কম্পাউন্ড পাইপিং এর সিস্টেম আছে, সেই সিস্টেমে আমি ধরলাম নির্দিষ্ট কিছু আউটপুট আছে, লাইক নির্দিষ্ট কিছু ডিসচার্জ আছে, যেটাকে কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। আমরা যদি এই কম্পাউন্ড পাইপিং সিস্টেমটাকে আমরা, এখানে কি অনেক ধরনের লেন্থ, অনেক ধরনের ডায়ামিটারের পাইপ আছে, আমরা করলাম কি এই টোটালটাকে চেঞ্জ করে একটা নির্দিষ্ট লেন্থ এবং একটা নির্দিষ্ট ডায়ামিটারের পাইপে কনভার্ট করে ফেললাম, যেন আগের পাইপে যে আউটপুট থাকতো, যেটাকে আগে ডিসচার্জ, নতুন পাইপেও যাতে সেই পরিমাণ ডিসচার্জই পাওয়া যায়। সেই কাজটা যদি আমরা করি, তাহলে আমরা নতুন যে পাইপটাকে বানাচ্ছি সেটাকে বলা হবে হচ্ছে আগের পাইপের ইকুইভ্যালেন্ট পাইপ, আগের পাইপের ইকুইভ্যালেন্ট পাইপ। ঠিক আছে? হ্যাঁ, কেউ যেন কিছু একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিল। স্যার আমরা টোটাল লেনটাকে স্যার আর আলাদা আলাদা লেনকে স্যার একটা লেন রূপান্তর করতে পারছি, বাট স্যার ব্যাসার্ধকে স্যার কিভাবে করা যায় স্যার? আপনি কি চিন্তা করতেছেন আমরা পাইপটাকে পিটায় পিটায় সোজা করব, ছোট করব? না স্যার, মানে এখানে যে যে সমীকরণটা দেওয়া আছে স্যার, এখানে এল ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস L3 আছে স্যার, এখানে তো আবার ডি দের নাই স্যার, তাই বলছিলাম স্যার। আর ব্যাসার্ধটা কিভাবে হয় স্যার? আচ্ছা, আমি আমি এদিকে পড়াইছি এখনো পর্যন্ত? আহ এদিকে তো পড়াই নাই, এদিকে চোখ, এখানে চোখ দিলে তো কনফিউজ হবে। না আপনি স্যার, এটা কি বুঝছেন? ওই ক্লিয়ার হয়েছেন? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? যতটুকু জি পড়াচ্ছে স্যার। ততটুকু পর্যন্ত খেয়াল রাখেন, ঠিক আছে? বাকিটুকু আমি বলতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আহ জিনিসটাকে করা হয় কি, এই যে ফাইনাল ইকুয়েশনটা যেটা আছে, এখানে আছে, এই ফাইনাল ইকুয়েশনটা অনেকটা বড় একটা ইকুয়েশনের প্রমাণ থেকে আসছে, ঠিক আছে? এই যে এইগুলা যেটা বোঝানো হচ্ছে, এই এল বলতে সেটা বোঝানো হচ্ছে এই তিনটা পাইপের লেন্থের যোগফল। আসলে হ্যাঁ, ঠিক আছে, ডায়ামিটার এরকম কিছু একটা বলার নাই, কারণ এই ইকুয়েশনটাকে ইউজ করে আর এইগুলা থেকে ইউজ করে আলটিমেটলি এটা প্রমাণ আছে, এই যে দেখতেছেন এত বড় প্রমাণ শেষ করে এই ইকুয়েশনটা আসছে। সো আপনার প্রমাণ যদি ইন্টারেস্টেড হন পড়ার জন্য, তাহলে পড়তে পারেন নিচ থেকে, যদি তারপরে পড়ার সময় যদি কারোর বুঝতে প্রবলেম হয় আমাকে বলবেন। যাদের ইন্টারেস্ট নাই তাদের জন্য আমি বলতেছি যে আহ, এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশনটা, ঠিক আছে? তো ফাইনাল ইকুয়েশনে এটাকে বলতেছেন, এখানে আমি 4টা দিয়ে দেখাইছি, অ্যাকচুয়ালি এখানে ডট 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 আরো হবে, ঠিক আছে? যতগুলা কম্পাউন্ড পাইপিং সিস্টেম থাকবে ততগুলা এল ডি হবে, ঠিক আছে? সো আমাদের কি করা লাগবে, আপনার ধরেন সিচুয়েশনটা এরকম যে আহ, আপনি আপনার বস আপনাকে বলছে আমাদের এই প্ল্যান্টে অনেকগুলা পাইপিং এর এরকম সিরিজের পাইপ আছে, যেগুলা আসলে ছোট বড় আছে, তো একটা কাজ করো, আমাদের
বয়লার থেকে যে পাইপটা হচ্ছে বা পানি ওয়াটার ট্যাঙ্ক থেকে বয়লারে যেই ধরেন বা অন্য কোনো জায়গায় যে কোনো ট্যাঙ্কি থেকে যে কোনো অন্য কোনো একটা জায়গায় চৌবাচ্চাতে যে পাইপটা আছে এই পাইপটা এটা ইকুইভ্যালেন্ট পাইপের ডিজাইন করতে। তো আপনার বেসিক্যালি এল আর ডি এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পাইপের প্যারামিটার, আর L1 L2 L3 L4 ডট ডট এরকম যতগুলো থাকে D1 D2 D3 D4 লেন্থ অথবা ডায়ামিটার কোন একটা ফিক্স করে নিতে হবে, নিয়ে তারপর হচ্ছে এই ডিজাইনটা করতে হবে। যেমন আমি অঙ্কটা একটা একটা অঙ্ক করাই বুঝতে পারবে, বলা আছে 3 পাইপস অফ লেন্থ এত 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 এন্ড ডায়ামিটার এত এত এত, তিনটা পাইপ 3 পাইপস অফ লেন্থ এত এবং এত এবং ডায়ামিটার এত এত এত, তাহলে L1 D1 L2 D2 L3 D3 দেওয়া আছে, রেসপেক্টিভলি আর কানেক্টেড ইন সিরিজে কানেক্ট করা আছে, ঠিক আছে। These pipes are to be replaced by a single pipe of length এত, বলা আছে এই পাইপের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে একটা সিঙ্গেল পাইপ সিস্টেমে কনভার্ট করতে হবে যার লেন্থ হচ্ছে এত, তার মানে এল দেওয়া আছে হচ্ছে 1700। তাহলে আমরা ইকুয়েশন জানি, ইকুয়েশন যেহেতু তিনটা পাইপ তিনটা ইকুয়েশন জানি, মানগুলো বসাবো। আমাদের বলা আছে ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সিঙ্গেল পাইপ, পাইপের ডায়ামিটার কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই যে ইকুয়েশনে বাকি মানগুলো সবই জানি, এল জানি, L1 জানি, L2 জানি, L3 জানি, D1 জানি, D2 জানি, D3 জানি, মানগুলো বসালে D এর মান পাবো। আমাকে আচ্ছা, যদি উল্টা সেক্ষেত্রে বলে, লস গুলো কি মানে কাউন্ট করতে হবে না নাকি? না না না, এখানে তো লসের কোনো কিছু নাই, ইকুয়েশন ফাইনাল ইকুয়েশন এটা, এখানে লসের কিছু নাই। ইকুইভ্যালেন্ট পাইপের লসের আপাতত আপনাদের কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। লসের হিসাবগুলাই এই যখন আলটিমেটলি ইকুয়েশন যখন ডিরাইভ হয়েছে তখন লস টস সবকিছু মিলাই ডিরাইভ হয়েছে, ঠিক আছে। বললাম এই জন্য কারো যদি ইন্টারেস্ট থাকে এটা প্রমাণটা পড়ার জন্য পড়বেন বা প্রমাণটা করবেন, করলে ক্লিয়ার হবে হয়তো আরো জিনিসগুলো যে লস করছে কিনা, ধরে নেই নাকি ধরছে কি বোকা করছে। আচ্ছা, তো এগুলো আসলে এই ইকুয়েশনটা আসছে মেজর লস হিসাব করেই, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ধরেন এখানে আমাদের সিঙ্গেল পাইপের লেন্থ বলে দিছে, এখন আমি যদি বলি উল্টা করি, আমাদের এল বের করতে বলি, তাহলে আমাদের ডি বলে দিতে হবে, ডায়ামিটার বলে দিতে হবে, যে ডায়ামিটারটা কত, নতুন পাইপের সিঙ্গেল পাইপের ডায়ামিটার কত সেটা বলে দিলে সেখান থেকে আমরা লেন্থ বের করতে পারবো, ভাইস ভার্সা আর কি, ঠিক আছে। তো যদি এল দেওয়া থাকে ডি বের করতে পারবো, যদি ডি দেওয়া থাকে এল বের করতে পারবো। ধরেন কোনোটাই দেওয়া নাই তাহলে আমরা কোনোটাই করতে পারবো না ওটা ইকুয়েশনে। সো এই তো বেসিক্যালি সিরিজ হচ্ছে ফ্লো থ্রু পাইপে আমরা কি কি পড়লাম আমি একটু যদি সামারি বলি, যে আমরা প্রথমে পড়ছি হচ্ছে মেজর লস, মাইনর লস, তারপরে হচ্ছে আম, আম, আর কি ছিল, এই যে ইকুইভ্যালেন্ট পাইপ, প্যারালাল পাইপ আর সিরিজ পাইপ, এই তো। আচ্ছা, তারপরে হচ্ছে যে হ্যাঁ মেজর লস মাইনর লস, হ্যাঁ এগুলো পড়ছি। তো এই যত আমি যে ম্যাথ গুলো ই করলাম এই রিলেটেড যত ম্যাথ আছে বইতে সব ম্যাথ গুলো ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। আমি স্পেসিফিক্যালি দেখাই দিচ্ছি না যে এই ম্যাথ গুলো ট্রাই করতে, এখানে যতগুলো ম্যাথ আছে যতগুলো পারবেন ততগুলো ট্রাই করবেন। তাহলে হচ্ছে থিওরি গুলা ক্লিয়ার হবে বা জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। সো এগুলো ট্রাই করবেন। আহ, আচ্ছা, সব করার দরকার নেই, আমি যেই যে থিওরি পড়াইছি সেই থিওরি রিলেটেড ম্যাথ গুলো ট্রাই করবেন, ঠিক আছে। যেমন অনেক আছে যে ফ্লো থ্রু শিফন, মানে যে পাওয়ার ট্রান্সমিশন থ্রু পাইপস, আমি এই টপিকটা পড়াই নাই, সো এই রিলেটেড এই ম্যাথ গুলা এগুলা করার না স্যার। আচ্ছা
তো আজকে করতে থাক- অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্সটা পোস্ট করে দিচ্ছি।